তো আশা করি গতকালকে ক্লাস আপনাদের ভালো লাগছে। আজকে আমরা পোস্টোলজি নিয়ে আরেকটু কথা বলবো। গতকালকের মতো আজকেও যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে, পোস্টোলজি খুব একটা কচু পাতার উপরে পানির মতো খুব একটা ফ্লুইড একটা জিনিস। পোস্টোলজি যে হোমিওপ্যাথির ডোজ, হোমিওপ্যাথির পোস্টোলজি যে সব সময় সব রোগীর ক্ষেত্রে এক হবে এরকম কোনো গ্যারান্টি মাস্টার হেনিম্যানও দেন নাই, উনার স্টোলওয়ার্ডসও দেন নাই, কোনো হোমিওপ্যাথ দেয় না। আমরা ডিসকাশন করি, চিন্তা করি, আলোচনা করি, শেখার চেষ্টা করি উনাদের প্র্যাকটিস থেকে, উনাদের থেরাপিউটিক এক্সপেরিয়েন্স থেকে। কারণ যত বেশি আমরা জানবো তত বেশি আমাদের জন্যই উপকার। তো আশা করি আজকের আলোচনাটা ভালো হবে আপনাদের সবার জন্য, আমার জন্য, নিজের জন্য। এটা আসলে ক্লাস না, এটা একটা আলোচনা। গতকালকের মতো আমরা সবাই আমাদের মতামত আমরা বিনিময় করব, কথা বলবো। এটা কোনো শিক্ষা, এটা যে একদম ক্লাসরুম স্টাইলে ক্লাস, আমি কখনোই এটা মনে করি না। তো চলুন আমরা একটু কথা বলি। তো গতকালকে প্রথম প্রশ্ন ছিল বই লিস্ট। তো আমি এটা ইয়েতে দিয়ে দিব, চ্যাটে দিয়ে দিব একটু পরে। প্রথম বই হচ্ছে 50 মিলিসিমাল পোটেন্সি ইন থিওরি এন্ড প্র্যাকটিস, ডক্টর হরিমোহন চৌধুরীর লেখা, অনেক পুরনো বই। এটা আপনারা সংগ্রহ করতে চেষ্টা করবেন, খুব ভালো বই। 50 মিলিসিমাল কিভাবে ইউজ করতে হয়, এক্স্যাক্টলি কিভাবে ইউজ করতে হয়, উনার ধারণা অনুসারে উনি একজন 1940s 1950s এ উনি একজন যে পাক ভারত উপমহাদেশে 50 মিলিসিমাল নিয়ে আসছিলেন, এবং উনি রোগীদের উপরে এটা প্রয়োগ করছেন বিভিন্নভাবে। উনার প্রয়োগের এক্সপেরিয়েন্সটা উনি লিখে দিয়ে গেছেন এই বইতে। সেকেন্ড বই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পোস্টোলজি ইন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, ডক্টর ফারুক মাস্টার স্যারের লেখা বই। এই বইটা খুবই খুবই ভালো বই, এটা চেষ্টা করবেন সংগ্রহ করতে। টিউমার্স অফ দ্য ব্রেস্ট অ্যান্ড কিউরেবিলিটি অফ টিউমার, এই দুইটা বই হচ্ছে জেসি বার্নেট। এই দুইটা বই আপনারা যদি স্টাডি করেন, পড়াশোনা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা ওষুধের কতটুকু স্ফিয়ার অফ অ্যাকশন এবং তারপরে কি করতে হয়। এটাও কিন্তু পোস্টোলজির আন্ডারেই পড়ে। আর আমাদের সবার কাছে আছে বরিকের ম্যাটেরিয়া মেডিকা। বরিকের ম্যাটেরিয়া মেডিকা কিন্তু পোস্টোলজি বোঝার জন্য অনেক ভালো বই। আপনার রিলেশনশিপ এবং ডোজ সেকশনটা যদি প্রত্যেকটা ওষুধের আমরা দেখি, কিছু না কিছু পাওয়া যাবে। সব ওষুধে রিলেশনশিপ নাই, আবার মানে সব ওষুধের ডোজও খুব ভালোভাবে লেখা নাই, কিন্তু কিছু না কিছু পাওয়া যাবে। আর সবচেয়ে শেষ বই যেটা, সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ রেমেডি রিলেশনশিপ, ডক্টর আব্দুর রহমানের বই। উনি খুবই 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 ভালো বইটা লিখছেন। এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। এটা এটা যদি আপনারা পড়তে পারেন, স্টাডি করতে পারেন, যে কোনো ওষুধ, মোটামুটি সমস্ত মেজর পলিক্রেসগুলি আছে, অনেক আনকমন আননোন মেডিসিন আছে, খুবই ভালো বই। তো চলেন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গতকালকে আমরা চেষ্টা করছিলাম একটু বোঝার জন্য যে পোস্টোলজি কি জিনিস। তো পোস্টোলজি হচ্ছে পোটেন্সি প্লাস কোয়ান্টিটি ইন ফর্ম, এটা লিকুইড হতে পারে, ড্রাই হতে পারে, গিভেন, প্লাস নাম্বার অফ টাইম অ্যাডমিনিস্ট্রেড। এই তিনটা জিনিসের কম্বিনেশনে টোটাল টার্মটা হচ্ছে পোস্টোলজি। এখন পোস্টোলজি সিলেক্ট করার, পোটেন্সি সিলেক্ট করার, যেহেতু পোটেন্সি আছে, পোটেন্সি সিলেক্ট করার গাইডলাইন কি? অনেকে জিজ্ঞাসা করে যে পোটেন্সি সিলেক্ট করতে হলে তো আমার 20 বছরের প্র্যাকটিস এক্সপিরিয়েন্স লাগবে। হ্যাঁ, এটা লাগবে, কথা ঠিক, এটার কোনো সন্দেহ নাই। কিন্তু যারা আমরা নতুন হোমিওপ্যাথ, যারা মাত্র মানে প্র্যাকটিস শুরু করলাম, তারা আমরা কিভাবে বুঝবো? তো
হোমিওপ্যাথের স্কিল লেভেল অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। সময় যাইতে দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে। প্রত্যেকটা কেস ডিফারেন্ট, প্রত্যেকটার ওষুধ ডিফারেন্ট, প্রত্যেকটা রেমেডির ডিফারেন্ট টাইপ অফ স্পিয়ার অফ অ্যাকশন। হ্যাঁ, তো এটা সময়ের সাথে সাথে আসবে। এটা এটা নিয়ে তেমন চিন্তা করার, তেমন মানে প্রচন্ড ভাবনায় পড়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কেউ যদি 25 বছর 30 বছর প্র্যাকটিস করে, ওই হোমিওপ্যাথের উপরে পোস্টোলজির অনেক অনেক জ্ঞান আছে, সেটা কোনো অবস্থাতেই আপনার ফেলে দেওয়ার মতো নলেজ না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে হাই অথবা লো পোটেন্সির উপরে আমরা এক সাইড নিতে পারবো না, আমরা পার্শিয়ালিটি করতে পারবো না। হ্যাঁ, এটা তো সত্য যে মেডিসিনাল পোটেন্সিটা ডিজিজ থেকে বেশি হইতে হবে। আমার ডিজিজ যদি এইখানে হয়, মেডিসিনাল পোটেন্সি এখানে হইতে হবে। আবার মেডিসিনাল পোটেন্সি এখানে হয়ে গেলে আবার একটু প্রবলেম, তখন মেডিসিনাল অ্যাগ্রাভেশন হবে। তো এই জিনিসটার উপরে আমরা যদি একটু ধ্যান দেই আমরা সবাই, তাহলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটা আমাদের আয়ত্তে আসবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড যে জিনিসটা, কনস্টিটিউশন আর টেম্পারমেন্ট অফ দ্য পেশেন্ট। মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল, এই 3 লেভেলই পোস্টোলজির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকে বলে যে না, মেন্টাল তেমন ইম্পর্টেন্ট না, ফিজিক্যালটা বেশি ইম্পর্টেন্ট। আবার অনেকে বলে ফিজিক্যাল তেমন ইম্পর্টেন্ট না, মেন্টাল অনেক ইম্পর্টেন্ট। এটা নিয়ে অনেকের বিভিন্ন মত আছে, এবং মত থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক কিছু না। তারপরে বিহেভিয়ার, আচার ব্যবহার, চাল চলন, গেট হচ্ছে চাল চলন, অ্যাপিয়ারেন্স, দেখতে কেমন, এইগুলি মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল, এই 3টা সাইড থেকেও এগুলিও ইম্পর্টেন্স আছে, সব কিছুরই ইম্পর্টেন্স আছে। এখন ডিপেন্ড করে কোন কেস কিরকম। আমি কি এখানে অটিজমের ট্রিটমেন্ট করতেছি, আমি কি এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করতেছি, নাকি আমি এখানে একটা নর্মাল ফাংশনাল একটা ডিসঅর্ডারের ট্রিটমেন্ট করতেছি। প্রত্যেকটা কেস আলাদা, প্রত্যেকটা কেসের সিচুয়েশন আলাদা। ওইভাবেই পোস্টোলজি আমাদের চেষ্টা করতে হবে সিলেক্ট করার জন্য। হাইপোটেন্সি নার্ভাস, ইন্টেলিজেন্ট, সেন্সিটিভ মানুষদের উপরে ভালো কাজ করে ইন জেনারেল। সবার জন্য যে ভালো, সব নার্ভাস মানুষদের জন্য যে হাইপোটেন্সি কাজ করবে, সব ইন্টেলিজেন্ট মানুষদের জন্য যে হাইপোটেন্সি কাজ করবে, এরকম কোনো কথা কিন্তু নাই, কিন্তু ইন জেনারেল ভালো কাজ করে। লো পোটেন্সি সাধারণত যারা দুর্বল, যারা ডাল, একদম শরীরের শক্তি শেষ হয়ে গেছে, রিঅ্যাক্টিভ পাওয়ার নাই শরীরের, হ্যাঁ, সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে লো পোটেন্সি ইন জেনারেল ভালো কাজ করে। এখন অনেকে লো পোটেন্সি, কতটুকু পোটেন্সি লো, এটা নিয়েও কিন্তু অনেকের ভিতরে দ্বিমত আছে। এখন দ্বিমতটা হচ্ছে যে আপনার অনেকে বলে যে 200 পোটেন্সি পর্যন্ত লো। অনেক বর্ষিয়ান, অনেক বিজ্ঞ হোমিওপ্যাথরা বলেন যে 200 পোটেন্সি পর্যন্ত লো। আবার অনেকে বলেন যে 30 হচ্ছে লোয়েস্ট, 30-র উপরে গেলেই হাই। এখন এটা আমার মতামত জানতে চাইলে আমি বলবো এটা ভাই দেশ বুঝা। আপনার ইউরোপ আমেরিকাতে 3C থেকে পাওয়া যায়, 1Cও পাওয়া যায় কোন ওষুধের, 1C, 3C, 6C, 9C, 12C, 18C, তারপরে 30C। আবার আপনি দেখেন বাংলাদেশ, ইন্ডিয়ার অনেক ফার্মাসিতে 30C থেকে শুরু করে, 30C হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, এর নিচে পাওয়া যায় না। এর নিচে পাওয়া যায় কি? এর নিচে পাওয়া যায় হচ্ছে মাদার টিংচার, তাই না? মাদার টিংচার তো টেকনিক্যালি 1C,
বলা চলে, অলমোস্ট 1C, পুরা 1C না, অলমোস্ট 1C। তো এটা দেশ বুঝা ভ্যারি করে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে রোগীর বয়স। রোগীর বয়স ইম্পর্টেন্ট জিনিস। এটা সব সব অলমোস্ট সব কেসেরই আমার কাছে মনে হয় রোগীর বয়স ইম্পর্টেন্ট জিনিস। বাচ্চাদের সাধারণত হাই পোটেন্সির ওষুধ অ্যাকশন ভালো করে ইন জেনারেল। হ্যাঁ, কথা হচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে, সব কথাই আমি সাধারণত বলি, ইন জেনারেল বলি, যেহেতু এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। কিন্তু মোস্ট প্র্যাকটিসে, এটা আপনারা ফারুক মাস্টার স্যারের বইতে পাবেন, উনি বলছেন, আমিও কয়েকবার দেখছি। আমার একটা কেস আছে যে খুবই একটা, এটার ওই কেসটার পিকিউআরএসি হচ্ছে ওই বাচ্চার আপনার 200C কম দিলেও অ্যাগ্রাভেশন হয়, 200C বেশি দিলেও অ্যাগ্রাভেশন হয়। এটাই হচ্ছে ওই কেসের পিকিউআরএস, যে 200C হচ্ছে ওর জন্য বেস্ট পোটেন্সি। এখন আমি কিন্তু এটা অনেক অনেক কষ্ট, মানে পরিশ্রম করার পরে এটা আমি বুঝতে পারছি যে এর তো 30 দিলেও অ্যাগ্রাভেশন, আপনার 1M দিলেও অ্যাগ্রাভেশন, 500C দিলেও অ্যাগ্রাভেশন, এই 200C-তেই ঠিক থাকে। এখন এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা বাচ্চার কেস সমান না, কিন্তু ইন জেনারেল বাচ্চাদেরকে হাই পোটেন্সি দিলে কেস ভালো হয়, কারণ তাদের সেন্সিটিভিটি বেশি, ইমিউন সিস্টেম ডেভেলপ করতেছে। ইমিউন সিস্টেম ডেভেলপিং স্টেজে সেন্সিটিভিটি বেশি থাকে এবং তারা ধাক্কা নিতে পারে ভালো। হোমিওপ্যাথির সি পোটেন্সি ভাইটাল ফোর্সকে যে প্রথম ধাক্কাটা দেয়, একটা শক, হ্যাঁ, ওই শকটা বাচ্চারা আপনার নিতে পারে ভালো ইন জেনারেল। তো বাচ্চাদের ইন জেনারেল সাজেস্ট করা হয় যে একটু হাই পোটেন্সি 200C, তারপরে এখানে পাওয়া যায় অনেক ওষুধেরই 500C পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায় আমি শিওর, 1M, এভাবে সাজেস্ট করা হয়। আচ্ছা, তাহলে পোটেন্সি সিলেকশন, নেক্সট জিনিস হচ্ছে অনেক ফ্যাক্টর। আমরা কিভাবে রোগ হিসাবে কিভাবে পোটেন্সিকে আমরা সিলেক্ট করব? এখন দুই ধরনের রোগ আমরা সবাই জানি, অ্যাকিউট, ক্রনিক। ক্রনিকের ভিতরে আমরা দেখতে পাই ফাংশনাল ক্রনিক এবং ক্রনিক উইথ প্যাথোলজি। এখন অ্যাকিউট হচ্ছে যে একটা রোগের ফেজ খুব কুইকলি শুরু হবে এবং ওই রোগটা খুব কুইকলি শেষ হয়ে যাবে, এবং ওই শেষ হওয়ার আউটকাম, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, অ্যাকিউটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে রোগ শেষের আউটকামটা কি। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট রোগ আমাদের গত 5 বছরে হয়েছে যেটা, সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু একটা অ্যাকিউট ডিজিজ, অ্যাটলিস্ট আমার মতে, কারণ এটা শুরু হয় এবং এটা শেষ হয়ে যায়। হ্যাঁ, এবং শেষের আউটকাম, কনক্লুশন যেটা হয় সেটা হচ্ছে ইদার রোগী ভালো হবে আর না হলে রোগী মারা যাবে। হ্যাঁ, লং কোভিড বলে একটা টার্ম আপনারা শুনছেন হয়তো, পত্রপত্রিকায় লেখা হয়, বিভিন্ন মেডিকেল জার্নালে লেখা হয় লং কোভিড। এখন লং কোভিড কি? লং কোভিড হচ্ছে করোনা ভাইরাসের ক্রনিক, যে লং মানে করোনা ভাইরাসের ভোগান্তির পরে রোগীর মাসের পর মাস, কয়েক বছর যাবত আপনার সিমটম, অন্যান্য সিমটম চলতে থাকে। তার কোভিড হয়তো নেগেটিভ হতে পারে, কিন্তু তার অন্যান্য সিমটম চলতেছে। যেমন ধরেন পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, হার্টের ইনফ্লেমেশন, হ্যাঁ, তারপরে মাসের পর মাস মুখের ভিতরে কোনো টেস্ট পায় না। এগুলি হচ্ছে লং কোভিডের সিমটম। যাই হোক, ওইটা অন্য জিনিস, অন্য সাইড। কিন্তু ইন জেনারেল একটা অ্যাকিউট ডিজিজের বিগিনিং একটা ডিফাইন্ড একটা পয়েন্ট থাকে এবং এন্ডিং একটা ডিফাইন্ড পয়েন্ট থাকে। অনেকে বলে 6 থেকে 8 উইকস পরে ওইটা আর অ্যাকিউট থাকে না, ওইটা সাব অ্যাকিউট হয়ে যায়, ক্রনিকের দিকে যাইতে থাকে। আচ্ছা, যাই হোক, ক্রনিক ডিজিজের দুইটা পার্ট, এটা মোটামুটি ক্লিয়ার। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফাংশনাল ক্রনিক,
এখন ফাংশনাল ক্রনিক হচ্ছে যেই ক্রনিক ডিজিজে এখনো কোনো প্যাথোলজি ক্রিয়েট হয় নাই। জিনিসটা ইম্পর্টেন্ট। ক্রনিক ডিজিজ বোঝা যাচ্ছে, ডায়াবেটিস ধরেন মাত্র শুরু হয়েছে, কিন্তু এখনো ওই ডায়াবেটিস ওখান থেকে কোনো রকম প্যাথোলজি শুরু হয় নাই, কোনো অর্গান টাচ করে নাই, এবং কোনো অর্গানের ফাংশন কমায় নিয়ে আসে নাই। এটা হচ্ছে ফাংশনাল ক্রনিক, এটা প্যাথোলজির দিকে প্রোগ্রেস করতেছে। ভেরি ক্লোজ টু সিফিলিটিক এবং ক্যান্সার মায়াজম, ভেরি ভেরি ক্লোজ। আর আরেকটা ক্রনিক হচ্ছে ক্রনিক উইথ প্যাথোলজি। সেটা কেমন? উদাহরণ দিলে সেটা হচ্ছে ধরেন ক্রনিক কিডনি ডিজিজ অথবা ক্রনিক প্যানক্রিয়াস ডিজিজ, যে তার কিডনির নেফ্রনগুলি আস্তে আস্তে মরে যাচ্ছে। হ্যাঁ, স্টেজ 1 থেকে স্টেজ 2, স্টেজ 2 থেকে স্টেজ 3, এভাবে স্লো প্রোগ্রেস করতেছে। তো এই দুইটা ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট। এখন অ্যাকিউট ডিজিজে রোগীর সেন্সিটিভিটি অনেক বেশি থাকে, হাইটেন্ড সেন্সিটিভিটি, এবং সাসেপ্টিবিলিটি অনেক বেশি থাকে। আপনাকে উদাহরণ দেই, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি অ্যাক্সিডেন্টের পরে গাড়ি ভেঙে চুরা প্যাসেঞ্জার আপনার গাড়ি থেকে ছিটকে পড়লো। এই যে ছিটকে পড়লো, সে এত বেশি ভয় পাইছে, এত বেশি ভয় পাইছে, তার কাছে পুরা দুনিয়াটাই তখন একটা বিভীষিকার মতো লাগতেছে। তার সেন্সিটিভিটি লেভেল তখন, ওই মানুষটা সেন্সিটিভিটি লেভেল অনেক হাই। তখন কিন্তু আমি তাকে অ্যাকোনাইট 200 দিব না, তখন আমি তাকে দিব অ্যাকোনাইট সিএম। তার সেন্সিটিভিটি লেভেল, তার সাসেপ্টিবিলিটি লেভেল অনেক হাই। তো হায়ার পোটেন্সি তখন দরকার। কেস যদি আর্জেন্ট হয়, কমপ্লেন্স যদি এরকম হয় যে তার সহ্য করার মতো ক্ষমতা নাই, সে চিৎকার করতেছে, ওই যে সে চিৎকার করতেছে ওইটাই কিন্তু একটা পিকিউআরএস তার জন্য, যে তার সেন্সিটিভিটি লেভেল অনেক হাই এবং হায়ার পোটেন্সি ওইখানে লাগবে এবং রিপিটেশন লাগতে পারে। তো কারো যদি 105 ডিগ্রি টেম্পারেচার হয়, তখন কিন্তু আমরা তাকে বেলেডোনা 30 না দিয়ে বেলেডোনা 1M দিলেই ভালো করব। হ্যাঁ, ওষুধটা পানিতে মিক্স করে দিলে আরো ভালো হবে। পানিতে মিক্স করে নিয়ে আমরা একটু পরে কথা বলবো। অ্যাকিউট কন্ডিশন যদি আমরা হোমিওপ্যাথি যদি আমরা সমাধান না করতে পারি, তাহলে দুইটা প্রবলেম আমাদের সামনে। সেটা হচ্ছে, একটা হচ্ছে রোগী অ্যালোপ্যাথির কাছে চলে যাবে, আমরা হোমিওপ্যাথি হিসাবে কেসটা লুজ করব। আর সেকেন্ড হচ্ছে, যদি অ্যালোপ্যাথির অ্যাক্সেস তাদের কাছে না থাকে, রোগীটা মারাও যেতে পারে। আসলে অ্যাকিউট কন্ডিশন থেকেই মানুষ বেশি মারা যায়। ক্রনিক ডিজিজ থেকে মানুষ মারা যাওয়ার আগে ইন্ডিকেশন আসে, কিন্তু অ্যাকিউট থেকে মানুষ মারা যাওয়ার আগে ইন্ডিকেশন খুব কম আসে। তো আমরা দুইটা সাইড দেখলাম। ফাংশনাল রোগে যখন খুব একটা প্যাথোলজি ক্রিয়েট হয় নাই রোগীর, ধরেন ডায়াবেটিস শুরু হয়েছে, ফার্স্ট স্টেজ ডায়াবেটিস, আমরা ডায়াবেটিসের এক্সাম্পলটাই ধরে রাখি, ফার্স্ট স্টেজ ডায়াবেটিস, তখন আমরা যদি তাকে কনস্টিটিউশনাল মেডিসিন দেই এবং সিঙ্গেল ডোজ দেই, রিপিট না করি, তাহলেই আমরা ভালো করব, কারণ এটা এখনো ফাংশনাল স্টেজে আছে। হোমিওপ্যাথির, আল্লাহ চাহে তো হোমিওপ্যাথির শক্তি আছে যে তাকে ওই ফাংশনাল স্টেজ থেকে তাকে তুলে নিয়ে আসতেও পারে, এবং এটাই পসিবিলিটি খুব বেশি। হ্যাঁ, হয়তো ধরেন এই উদাহরণ দিচ্ছি,
ওই ডায়াবেটিসের কেসেই আপনার ন্যাট্রামিউরিটিকাম দিতে হলো হয়তো 200 সির কয়েক মাসে 2 মাসে একটা করে ডোজ রিপিট করার পরে হয়তো দেখা গেল ডায়াবেটিস অনেকটুকু কন্ট্রোলে চলে আসছে, তার অর্গান ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে না, তার অর্গানকে আপনি চেষ্টা করতে পারি আমরা যে তার অর্গান হয়তো সেভ হয়ে যাবে। সো যেখানে যেখানে অর্গান টাচ করা হয় নাই ওই লাইনে সিঙ্গেল মেডিসিন রিপিট না করেও অনেক সময় ভালো রেজাল্ট আসে। এখন ক্রনিক প্রবলেমে যেখানে প্যাথোলজি টাচ করা হয়েছে, আপনার কিডনি ডিজিজ, তার কিডনির ফাংশন কমতেছে, হ্যাঁ, তার জিএফআর কমতেছে, ওইখানে আমরা চেষ্টা করব লো পোটেন্সি দিয়ে শুরু করতে। ফারুক মাস্টার স্যার বলেন 30C দিয়ে শুরু করতে, অনেকে বলেন 12C দিয়ে শুরু করতে, অনেকে বলেন 6C দিয়ে শুরু করতে, আবার অনেকে বলেন LM1 দিয়ে শুরু করতে। এখন আমাদের এগুলি কোনোটাই কিন্তু রং পোটেন্সি না, কোনোটাই পোটেন্সি অফ চয়েস কিন্তু কোনোটাতেই রং না। আমাদের কাছে যদি 30C থাকে আমরা 30C দিয়ে শুরু করব, আমাদের কাছে যদি LM1 থাকে আমরা LM1 দিয়ে শুরু করব। হ্যাঁ, কারণ কি, কারণ যখনই কোনো অর্গান ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ, এবং ওইটা যদি আপনার ইনিশিয়াল স্টেজে থাকে, মানে বিগিনিং স্টেজে থাকে, শুরুর দিকে থাকে, তাহলে ভাইটাল ফোর্স এখনো এত এত নিচে নেমে যায়নি। তখন একটা ছোট্ট একটা সিঙ্গেল ডোজের হাই পোটেন্সি দিয়ে, তা ওই যে কালকে আমরা আলোচনা করছিলাম না যে একটা ডোজ 10M দিয়ে তারপরে 1M দাও অথবা 200C দাও, আপনার স্টেপিং ব্যাক ফল ব্যাক সিস্টেমে, ওইভাবেও রোগীর পোটেন্সি সিলেকশন করা যেতে পারে। এবং লো পোটেন্সি ভাইটাল ফোর্সকে অল্প অল্প করে ধাক্কা দেয়। একটা 200C ভাইটাল ফোর্সকে যেভাবে জোরে একটা ধাক্কা দিবে, একটা 30C অথবা 12C অথবা LM1 ভাইটাল ফোর্সকে তার ধাক্কাটা ভাইটাল ফোর্সের উপরে অনেক কম হবে। যদি ভাইটাল ফোর্স এত নিচে নেমে যায় থাকে যে তাকে অল্প অল্প করে ধাক্কা দিয়ে তুলতে হবে, তখন ওইটাই ভালো। আপনারা ব্রিজ বানানো দেখছেন না? ঢাকা শহরে অনেকে বিভিন্ন জায়গায় আপনাদের এরিয়ায় ব্রিজ বানানো দেখছেন না? খেয়াল করবেন, অনেক অনেক বেশি ওজনের একটা ইটের একটা কংক্রিটের ব্লককে তোলার জন্য খুব অল্প অল্প করে ওটাকে আকাশে তোলা হয়, বাতাসের উপরে এয়ারে তোলা হয়। কারণ কি, একবারে টান দিলে দড়ি ছিঁড়ে যাবে। হ্যাঁ, এই কারণে অল্প অল্প করে সহায়া তাকে উপরে উঠানো হয়। জিনিসটার আপনার অ্যানালজিটা এরকম। ক্রনিক ডিজিজে আমাদের কাছে রুগী আসে আজকাল অনেক অ্যালোপ্যাথি ওষুধ খায়, 8টা-10টা অ্যালোপ্যাথি ওষুধ খায়। অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার জন্য তার কাগজে সে শিডিউল লিখে নেয় যে সকালে কয়টা খেতে হবে, সন্ধ্যায় কয়টা খেতে হবে, বিকালে কয়টা খেতে হবে। এরকম অনেক অ্যালোপ্যাথি ড্রাগ যারা ইউজ করে তাদের জন্য লো পোটেন্সি রিপিটেশন রেজাল্ট ভালো দেয় ইন জেনারেল। আবার LM পোটেন্সিও ইউজ করা যায়, অথবা লো সি পোটেন্সি 6C অথবা 12C যাদের কাছে, অথবা 30C পানিতে, অথবা LM1 LM2। যেই ওষুধটা রিপিট করা যায় ফ্রিকোয়েন্টলি মেডিসিনাল অ্যাগ্রাভেশন ছাড়া, ওই সমস্ত ডোজ ওইভাবে পোটেন্সি সিলেকশন যারা অ্যালোপ্যাথি ওষুধ খায় তাদের জন্য ভালো। কারণ আপনি এখানে তো আমরা এখানে তো রোগীকে বলতে পারি না যে আপনি অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দেন, তা আপনারা বলতে পারেন, কিন্তু একটা অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে, একটা হোমিওপ্যাথি ওষুধ বন্ধ করে দেওয়ার ফলে যতটুকু ক্ষতি রোগীর না হয়, একটা অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করার পরে, হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পরে রোগীর ক্ষতি হইতে পারে। আপনি ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিলেন, একটা রোগীর তার ব্লাড সুগারের ফ্ল্যাকচুয়েট করতে পারে, তার
তার হাইপো হয়ে যেতে পারে, হাইপার হয়ে যেতে পারে। তো আমরা এটা মনে রাখবো, হ্যাঁ, আমরা এটা মনে রাখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্রনিক ডিজিজ এবং টার্মিনাল কেস, সাধারণত ক্যান্সার কেস, সাধারণত টার্মিনাল কিডনি ডিজিজের কেস, হ্যাঁ, এই ধরনের কেসে, যেই কেসের প্রগনোসিস খুব পুয়ার, খুব লো, ওই সমস্ত কেসে লো পোটেন্সি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা ইদার প্লাসিং মেথডে দিতে হবে অথবা কাপিং মেথডে দিতে হবে। আমরা এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব, প্লাসিং মেথড, কাপিং মেথড। এটা আপনার ডক্টর হেনিম্যানের টেকনিক। অ্যাকচুয়ালি কাপিং মেথডটা ডক্টর হেনিম্যানের টেকনিক, প্লাসিং মেথডটা ডক্টর রামাকৃষ্ণনের টেকনিক, ডক্টর ফারুক মাস্টারের টেকনিক। অনেকে ব্যবহার করেন, আমিও ব্যবহার করি। যে সমস্ত কেস টার্মিনালি তাদের প্রগনোসিস খুব পুয়ার এবং প্রগনোসিস লো ভাইটালিটির কেস, এই সমস্ত কেসে রোগীকে লো পোটেন্সি ইউজ করাটাই ভালো। তারপর ডিজিজ স্টেট ফেজ, সেটা অ্যাকিউট হোক এবং ক্রনিক হোক, আপনার মনোযোগ দিয়ে আমাদের এটা অবজার্ভ করতে হবে। ডিজিজ কি রিল্যাপস করে কিনা, রেকারেন্স রেট কিরকম, রিল্যাপস করা মানে বারবার ঘুরে আসে কিনা, রেকারেন্স রেট মানে তার কত তাড়াতাড়ি ঘুরে আসে, এটা কি এক সপ্তাহ পরে পরে প্রবলেম শুরু হয়, নাকি কয়েক মাস পরে পরে জিনিসটা আপনার প্রথম থেকে আবার শুরু হয়। এটা জানা খুব ইম্পর্টেন্ট। এটা কেস টেকিং এর ভিতর থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে, ওই ফলো আপের ভিতর থেকে। একটা সমস্যা কি জানেন, আপনাদের সাথে শেয়ার করি সবার সাথে, যে আমরা হোমিওপ্যাথিতে ফলো আপ করতে ভুলে যাই অনেকে। আমরা একটা ওষুধ দিয়ে মনে করি রুগীকে যে এই রুগী ঠিক হয়ে যাবে। ভাই বোনেরা, আমরা যারা এখানে আছি, আমরা এটা করব না, আমরা এটা করব না। এটা মানুষের প্রতি অন্যায় করা হয়, এটা আমরা করব না। কারণ একটা মানুষ আমাদের কাছে তখনই আসে তার শরীর তখন খুব খারাপ, সব রাস্তা বন্ধ হয়ে যায় যখন, তখন মানুষ হোমিওপ্যাথির কাছে আসে। আমরা এটা করব না। আমরা 10 টাকা নেই, 20 টাকা নেই, যত টাকাই নেই, আমরা চেষ্টা করবো এটা না করতে। কারণ কি, কারণ প্রথম ওষুধে তার মেডিসিনাল অ্যাগ্রাভেশন হলো নাকি মেডিসিনের রিয়াকশন করলো, না তার কি হচ্ছে, আমরা ফার্স্ট মেডিসিনটা দিয়ে আমরা বুঝবো না। সো এই ফেজ গুলি জানার জন্য আমাদের ফলো আপ করতে হবে। মানে অনেক ক্ষেত্রে কেস টেকিং আবার নতুন করে করতে হয়, কারণ আমরা একটা মানুষকে আপনি সারা জীবন দেখেন নাই, কখনো জীবনে দেখেন নাই, সে এসে আপনার চেম্বারে বসলো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট। আমরা কি মনে করবো যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট আমরা তার সারা জীবনের হিস্ট্রি নিতে পারবো? অনেক ক্ষেত্রে এটা সম্ভব না, এটা হয় না। এটা বই খাতায় লেখা হোমিওপ্যাথিতেই হয়, কিন্তু এটা রিয়েল ওয়ার্ল্ডে গেলে এটা অনেক ক্ষেত্রেই অসম্ভব। তখন আমরা কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভুল হয়েছে, আমাদের নিজের ভুল নিজেদের কিন্তু ভিতরে স্বীকার করতে হবে। মানুষের কাছে না বললাম কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ভিতরে বুঝতে হবে যে কেস টেকিংটা ঠিক হয় না, ওই রুগীকে ডাকো আবার 2 সপ্তাহ পরে। মানুষকে জানতে চেষ্টা করি। হোমিওপ্যাথি হচ্ছে মানুষকে জানা, একটা পার্ট হোমিওপ্যাথির হচ্ছে মানুষকে জানা। একটা হোমিওপ্যাথি ডাক্তার একটা মানুষের খুব কাছাকাছি চলে যায়, তার আত্মীয় স্বজনের মতো হয়ে যায়, কিন্তু একটা অ্যালোপ্যাথি ডাক্তারের হইতে ওটা খুব কষ্ট হয়। এটা খুব কষ্ট হয়। একটা হোমিওপ্যাথির ডাক্তার মানুষের পাতিলের খবর বলি না আমরা বাংলাদেশে, পাতিলের খবর বের করতে পারে, কিন্তু একটা অ্যালোপ্যাথি ডাক্তারের জন্য এটা কষ্ট, কারণ আমরা মানুষকে বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, যখন আলসার হবে, নেক্রোসিস হবে, বোন ক্ষয় হয়ে যাচ্ছে, টিস্যু ক্ষয় হয়ে যাচ্ছে, শরীরের কোনো জায়গায় ক্ষয় হয়ে যাচ্ছে, তখন লো পোটেন্সি ভালো কাজ করে, স্লো ভাইটাল ফোর্সকে তোলা। আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্ট চিন্তা করি। এখানে আমি লিখছি অ্যাবজর্পশন, when absorption is needed,
হাইপোটেন্সি ইজ নিডেড। অ্যাবজর্পশন হলো একটা জিনিসকে চুষে নেওয়া, আর সাপুরেশন হচ্ছে একটা জিনিসকে বের করে দেওয়া বডি থেকে, তাই না? এখন এই এই কথাটা একটা রিজনে এখানে লিখছি, আপনারা কিছু মনে করেন না। আমাদের দেশে অনেক মানুষের ফোড়া হয়, হয় না? ফোড়া হয়, পুজ হয়, ব্রণ হয়, ব্রণ থেকে ফেটে ফেটে পুজ বের হয়। যখন আমরা চিন্তা করব যে এই ফোড়াটা বডি অ্যাবজর্ব করে নেওয়া উচিত, এই ফোড়াটা পয়জনাস না। অনেক ফোড়া আছে পয়জনাস, অনেক ফোড়া আছে পয়জনাস না। ফোড়াটা বডি অ্যাবজর্ব করে নেওয়া উচিত। এখন বডি কখন অ্যাবজর্ব করে একটা ফোড়াকে নিবে? যখন এটা আপনার ইপিডার্মিস লেয়ারের নিচে, ঠিক নিচে না হয়ে আর একটু নিচে হবে, ডার্মিসের নিচে হবে, তখন বডি অ্যাবজর্ব করে নিতে পারবে। কিন্তু যদি ইপিডার্মিস লেয়ারে হয়ে যায়, যে পাতলা, যে আপনার একটা কলমের মাথা দিয়ে খোঁচা দিলে ওখান থেকে পুজ বেরিয়ে আসবে, তখন আর অ্যাবজর্পশনের তেমন একটা দরকার নেই, তখন সাপোরেশন দরকার। তার পুজ বের করে দাও। ডাক্তারের অফিসে গেলে ডাক্তার করে কি, কাইটা বের করে দেয় অনেক সময়। যদি আমরা অ্যাবজর্পশন চাই তাহলে হাই পোটেন্সির দরকার, যদি আমরা সাপোরেশন চাই তাহলে লো পোটেন্সির দরকার। আপনারা কার বলবো, আপনারা বোরিকের হিপার সালফ পড়ে দেখবেন, ভালোভাবে পড়ে দেখবেন, এবং পাঠকের হিপার সালফ পড়ে দেখবেন। ওইখানে লেখা আছে যে হিপার সালফ 200 অ্যাবজর্পশন ট্রিগার করে, আর হিপার সালফ লো পোটেন্সি মানে 12C 6C 6X সাপুরেশন ট্রিগার করে। যে পুষ বের করে দিবে অথবা পুষকে চুষে নেবে। হ্যাঁ, সো এটা মনে রাখবো, কারণ এই ধরনের কেস অনেক বেশি আসে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যখন প্রগনোসিস ভালো, যে আমরা মনে করলাম যে এই রোগীর এই কন্ডিশনটাকে আবার আগের মতো করে দেওয়া যাবে, রিভার্স করা যাবে, তখন আমরা মিডিয়াম পোটেন্সি কনসিডার করতে পারি। একটা দুইটা 200C দিয়ে ওয়েট করলাম, কোনো সমস্যা নেই। ধরেন যে কোনো একটা কেসে আপনি লাইকোপোডিয়াম 200 দিলেন, পেটের সমস্যা, বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত রোগীর অবস্থা খুব খারাপ থাকে, পেট ফাঁপা, পেট ফুলা, পেট ব্যথা। লাইকোপোডিয়াম 200 দেওয়ার পর 2 মাস পরে রোগী এসে বললো যে স্যার অনেক ভালো আছি। মাঝে মাঝে এখন হয়, তখন হয়তো একটা লাইকোপোডিয়াম 1M দিয়ে বললেন যে 6 মাস পরে আসেন। এটা হচ্ছে প্রগনোসিস ইজ গুড, তার কোন রকম প্যাথোলজি নাই, পেটের ভিতরে আলসার ক্রিয়েট হয় নাই, হ্যাঁ, তারপরে তার পেটের ভিতরে টিউমার নাই, পেটের কোলোনোস্কোপি ক্লিয়ার। এই ধরনের ইনফরমেশন যখন থাকবে তখন বুঝতে হবে যে প্রগনোসিস ইজ রিলেটিভলি গুড, যে তার পেটের এই সমস্যাটাকে ঠিক করা যাবে। তখন আমরা মিডিয়াম পোটেন্সি অথবা দুই একটা হাই পোটেন্সি দিয়ে আমরা ইয়ে করতে পারবো। আর যদি রোগী বলে যে স্যার মাঝে মাঝে ঘুরে ঘুরে আসে, মোস্ট অফ দ্য সময় তো আমি ভালোই থাকি, তখন আমরা চিন্তা করব যে ঠিক আছে, তাহলে ওকে LM1 লাইকোপোডিয়ামের বানিয়ে দেই, ও 12-14টা ডোজ খাক, খাওয়ার পরে 2 মাস পরে ফলো আপ করি। এটা কেস বাই কেস বুঝা। হ্যাঁ, সবকিছু রোগীর সাসেপ্টিবিলিটির উপরে ডিপেন্ড করে। আমরা সাসেপ্টিবিলিটি নিয়ে একটু পরে কথা বলবো, আসতেছি। রিপিট করতে হবে, রোগী কতটুকু সেন্সিটিভ, সে কতক্ষণ একটা ওষুধকে সে তার বডিতে ধরে রাখতে পারে। একটা ওষুধকে সে তার শরীরে কতক্ষণ ধরে রাখতে পারে, সেটা কি 2 দিন, নাকি 2 সপ্তাহ, নাকি 1 সপ্তাহ, নাকি 2 মাস, এটার উপরে বেসিস করে রিপিটেশন আমাদের লাগবে। একটা অ্যানালজি বলি, একটা ছোট্ট অ্যানালজি বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আর কি, যে হোমিওপ্যাথি ওষুধটা হচ্ছে একটা পর্দা দেওয়ার মতো, একটা যে কোনো একটা জিনিসের উপরে পর্দা দেওয়ার মতো। এই পর্দাটা কতক্ষণ থাকবে, পর্দাটা কি ছিঁড়ে গেল নাকি পর্দাটা উড়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। কারণ ওই পর্দাটা হয়তো পার্মানেন্ট পর্দাও হইতে পারে, এবং ওইটা টেম্পোরারি পর্দাও হইতে পারে, এবং ওই পর্দার উপরে, পর্দার ভিতরে যখন
প্রাইমারি ডিজিজ থাকবে, ওই পর্দার কাজ হচ্ছে ওই ডিজিজকে আস্তে আস্তে নিউট্রালাইজ করা। সো ওই পর্দা কতক্ষণ থাকবে এটার উপরে বেসিস করে আমাদের রিপিটিশনের কথা মনে রাখতে হবে। আচ্ছা, যে সমস্ত কেসে ইনফ্লেমেশন সিভিয়ার, সাফারিং আনবিয়ারেবল, প্রচন্ড রকম স্কিনের ইনফ্লেমেশন হচ্ছে, সোরাইসিস, এক্সিমা বলেন, সোরাইসিস বলেন, যে চুলকাইতে রক্ত বের হয়ে ওই রক্তের উপরেও রোগী চুলকাচ্ছে, ইনফ্লেমেশন, তার সিভিয়ার ইনফ্লেমেশন, প্রচন্ড চুলকানি, সারা যেই জায়গায় চুলকায় ওই জায়গায় রক্ত ছাড়া কিছু দেখা যায় না, ওইখানে স্কেলিং হচ্ছে, ওইখানে আমাদের হাইপোটেন্সির কথা মনে রাখতে হবে। একটা সুন্দর একটা এক্সাম্পল হলো আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সিস্টাইটিস, যেটা ম্যাটেরিয়া মেডিকাতে রেপার্টরিতে লেখা আছে। আমরা যদি এখন এত যন্ত্রণা পেশাবের রাস্তায়, যে পেশাব করতে গেলে মনে হয় যে গরম পানি ঢেলে দিছে তার পেশাবের রাস্তার ভিতরে, তখন কিন্তু আমরা ক্যান্থারিস 30C দিব না, তখন আমরা ক্যান্থারিস 1M দিব, এবং এটাকে রিপিট করব, পানিতে চেষ্টা করব রিপিট করার, কারণ তার ইনফ্লেমেশন লেভেল অনেক বেশি, ওইটার সাথে ম্যাচ করে পোটেন্সি দিতে হবে আমাদেরকে। আমরা যদি ক্যান্থারিস 230C 1 ডোজ 2 ডোজ দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু ওই প্রবলেম আবার ফিরে আসবে, এবং আমরা ক্যান্থারিসের পরের ওষুধটা চিন্তা করে রাখবো ওই অবস্থায়। তার এটা হচ্ছে তার অ্যাকিউট কন্ডিশন, তার আসলে প্রত্যেকটা অ্যাকিউটের পিছনে, মোস্ট অফ দ্য অ্যাকিউটের পিছনে একটা ক্রনিক কন্ডিশন লুকায় থাকে। আমরা ওই ক্রনিক কন্ডিশনের কথাটা চিন্তা করে আমাদের মাথায় রাখবো, যে এই মহিলার এরকম ইউটিআই হয়, সে যখন ফলো আপের জন্য আসবে 2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে, 2 দিন পরে, যখনই আসুক, তার প্রবলেম ভালো হওয়ার সাথে সাথে আমরা তার পুরো কেস টেকিং আবার করব। আমরা চেষ্টা করব তার ওই ইউটিআই তার কেন হয় এটার কারণটা খুঁজে বের করতে। না হলে কি হবে জানেন? না হলে যেটা হয়, এটা এই দেশে খুব বেশি হয়, কারণ এই দেশে তো মানুষ কখনো হোমিওপ্যাথির কাছে তেমন তাড়াতাড়ি আসে না, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর হোমিওপ্যাথির কাছে আসে, তাই না? হয় কি, অ্যান্টিবায়োটিক খায় রোগীরা, অ্যান্টিবায়োটিক খেলে হয় কি, জিনিসটা সাপ্রেস হয়ে যায়, সাপ্রেস হয়ে গেলে তখন ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যখন রোগী হোমিওপ্যাথির কাছে আসে, সিমটমগুলি সব সাপ্রেস থাকে, তখন আমরা করি কি, ওই সাপ্রেস সিমটমের উপরে ওষুধ দেওয়ার চেষ্টা করি, এই কারণে তখন আমাদের ওষুধ কাজ হয় না। কিন্তু তার জ্বালা যন্ত্রণা কমার সাথে সাথে যদি আমরা কেস টেকিং আবার করতে পারি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা ট্রু সিমটমগুলি আমরা বের করে নিয়ে আসতে পারবো। ফিভার, জ্বর যখন রিল্যাপস করবে, চায়নার মতো, চায়না আর্সেনিকাম, চিনিনিয়াম আর্সেনিকামের সিমটম ধরেন, মানে কথার কথা বলতেছি, ফিভার যখন রিল্যাপস করবে, তখন আমরা চিন্তা করব হাইপোটেন্সি দিয়ে জিনিসটাকে শুরু করতে। এবং রিল্যাপসিং ফিভারের ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি ডক্টর ফারুক মাস্টার স্যারের কাছ থেকে মানে ক্লাস থেকে শিখছিলাম, সেটা হচ্ছে ওষুধ দেওয়ার সময় মেক শিওর করতে হবে, মনে রাখতে হবে ফিভার কম। ধরেন 105 উঠে আমরা ওষুধ দিলাম, টেম্পারেচার নামতে নামতে 100-তে নামলো, আবার আমরা ওই 100-তে যখন টেম্পারেচার থাকবে তখন আমরা আবার ওষুধটা রিপিট করব। আমরা আবার নেক্সট টাইম আমরা 105-এ উঠার পরে তার ওষুধ আর রিপিট করব না, যদি করি তাহলে মেডিসিনাল অ্যাগ্রিভেশন হবে। তখন ওষুধ যখন ওয়াটার ডোজে দেওয়া হয়, পানির সাথে মিক্স করে দেওয়া হয়, এই সেম 30C পোটেন্সি আমরা বারবার রিপিট করতে পারি, এবং আপনার ইম্প্যাক্টটা অনেক ভালো, অনেক বেটার ইম্প্যাক্ট। আপনার 2 বড়ি শেষ হচ্ছে, আপনার চেম্বার থেকে রোগী 2 বড়ি নিয়ে গেল, কিন্তু 2 বড়িতে সে 10 বার খেতে পারবে, আধা চামচ করে করে, 1 চামচ করে করে, এবং তার মেডিসিনাল অ্যাগ্রিভেশন অনেক কম হবে। হিস্টেরিক্যাল মেন্টাল ডিজিজ, মানসিক রোগ, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, তারপরে অটিজম,
হ্যাঁ, এই সমস্ত রোগে সাইকোলজিক্যাল যেখানে প্রবলেমটা, যেখানে সাইকোলজিক্যাল, হাই পোটেন্সি দিয়ে শুরু করলে খুব ভালো কাজ হয়। এটা আমার পরীক্ষিত যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে 1M, এখানে অবশ্য অনেক ধরেন স্টেমোনিয়ামের এখানে 1M 3M 5M পাওয়া যায়। আমরা 1M দিয়ে শুরু করলে ভালো করব ইন জেনারেল। অনেক হোমিওপ্যাথরা ইন্টারমিডিয়েট হাই পোটেন্সি দেয়, 3M 5M 7M এভাবে ইউজ করা হয়, যাতে মানে ইমিডিয়েটলি 10M এ যাইতে না হয়। ওটা অ্যাভয়েড করার জন্য অনেক হোমিওপ্যাথরা ইন্টারমিডিয়েট হাই পোটেন্সি গুলি ইউজ করে। যখন আমরা সিমটমের ব্রড স্পেকট্রাম দেখব, জেনারেল সিমটম দেখব, সাধারণত 200 সিট থেকে শুরু করা ভালো। যে রেপার্টরিতে আমরা জেনারেলিটিজের মধ্যে যে সমস্ত সিমটম গুলি আছে, ওইখানে আমাদের রেপার্টরাইজেশনে যদি জেনারেলিটিজের সিমটম বেশি আসে, তখন 200 সিট থেকে শুরু করা ভালো। তখন তখন চিন্তা করতে হয় যে তার সাসেপ্টিবিলিটি গুড, আমরা 200 সি পোটেন্সি থেকে শুরু করতে পারি, এবং ট্রিটমেন্ট যতদিন প্রোগ্রেস করবে আস্তে আস্তে পোটেন্সি বাড়ানো যায়। এখন আসেন আমরা একটু সাসেপ্টিবিলিটি নিয়ে চিন্তা করি। আচ্ছা, সাসেপ্টিবল কথাটার অর্থ হচ্ছে একটা জিনিসের দ্বারা কতটুকু আমরা ইনফ্লুয়েন্সড হই, আমরা কতটুকু প্রভাবিত হই। আর আরেকটা জিনিসের দ্বারা আমাদের কতটুকু আমাদের হার্ম হওয়ার পসিবিলিটি থাকে, আমরা কতটুকু ওটা দিয়ে আমাদের ক্ষতি হয়ে যাবে। এই ওয়ার্ডটার মানে হচ্ছে এটা। এখন আমরা একটা ওষুধ দিয়ে ওষুধ আমাদেরকে কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারে, অথবা একটা ওষুধ আমাদেরকে কতটুকু নোকসান করতে পারে, আমাদের কতটুকু হার্ম করতে পারে, এটাই হচ্ছে সাসেপ্টিবিলিটি। এবং সাসেপ্টিবিলিটিতে আমাদের বডি, আমরা নিজেরা একটা এক্সটার্নাল একটা জিনিসের উপরে, বাইরের থেকে, ধরেন বাইরের থেকে একটা ইট এসে আমাদের মাথায় পড়লো, কারো বাইরের থেকে ইট মাথায় পড়লে কি হয়? আল্লাহ মাফ করুক, ব্রেন হ্যামারেজ হয়ে যায়, আর কারো কিছুই হয় না, তাই না? এটা হচ্ছে আমাদের সাসেপ্টিবিলিটি। এই যে করোনা ভাইরাস হলো, অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে অনেক মানুষ আছে যে যারা বাইরে ঘোরাফেরা করছে, দিব্যি হরহামেশা ঘোরাফেরা করছে, তাদের কিছুই হয় না। আবার অনেকে আছে যে 2বার বাইরে গেছে, 3বারের সময় তার করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের সাসেপ্টিবিলিটি। আমরা কতটুকু সাসেপ্টেবল, কতটুকু আমাদের বাইরের ইনফ্লুয়েন্সটাকে টেক করার ক্যাপাসিটি কতটুকু, এটা হোমিওপ্যাথিতে অনেক বেশি মাইনে রাখে। সো যখন একটা সুস্থ মানুষ একটা হোমিওপ্যাথি ওষুধ খায়, যেটা হোমিওপ্যাথিক প্রুভিং, হ্যাঁ, হোমিওপ্যাথি প্রুভিং তো আর অসুস্থদের উপরে হয় না, হোমিওপ্যাথি ওষুধের প্রুভিং হয় সুস্থ মানুষদের উপরে। এটা অ্যালোপ্যাথি থেকে কমপ্লিটলি অপোজিট। অ্যালোপ্যাথির আপনার স্টাডিগুলি হয় রোগাক্রান্ত মানুষের উপরে, কিন্তু হোমিওপ্যাথির স্টাডিগুলি হয়, প্রুভিংগুলি হয় সুস্থ মানুষের উপরে। তো একটা সুস্থ মানুষের উপরে যখন একটা ওষুধ প্রয়োগ করা হয়, ওই মানুষটা অনেক সিমটম শো করে, এটাকে আমরা প্রুভিং সিমটম বলি, তাই না? এটা হচ্ছে ওই ওষুধটা দিয়ে সে কতটুকু ইনফ্লুয়েন্সড হলো, এটা তার ভাইটাল ফোর্সের একটা রিয়াকশন। হ্যাঁ, আর একটা অসুস্থ মানুষ যখন সেম ওষুধটা নেয়, সেম ওষুধটা যখন তাকে দেওয়া হয়, রেমেডি তখন একটা কিউর প্রডিউস করে। তখন বোঝা যায় যে ওই মানুষটা ওই ওষুধের উপরে প্রচন্ড বেশি সাসেপ্টেবল, কারণ তার রোগটা নিরাময় হয়ে গেছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাগ্রাভেশন হচ্ছে আমাদের ভাইটাল ফোর্সের রিয়াকশন। হ্যাঁ,
এখন কারো যদি সব ওষুধে সব রোগীর সব সময় যে মেডিসিনাল অ্যাগ্রেভেশন হবে এরকম কোনো কথা নাই। এটা আপনারা হরিমোহন চৌধুরী স্যারের বই পড়লে বুঝতে পারবেন, এটা আপনারা ফারুক মাস্টার স্যারের বই পড়লে বুঝতে পারবেন যে ভাইটাল ফোর্স যে সব সময় অ্যাগ্রেভেট করবে এটার কোনো কথা নাই। এবং এই অ্যাগ্রেভেশনকে কমাইতে যাই কিন্তু মাস্টার হেনিম্যান 50 মিলিসিমেল আবিষ্কার করে দিয়ে গেছেন। ইন্টারেস্টিং থিং কি জানেন, যখন 50 মিলিসিমেল আবিষ্কার হলো, অর্গাননের 6th এডিশন যখন প্রিন্টিং এ ছিল তখনই কিন্তু ডক্টর হেনিম্যান মারা যান। ওনার এই 50 মিলিসিমেলের এই যে ওনার আবিষ্কার, এটাকে উনি নিজে তেমন ভাবে প্র্যাকটিস করে যাইতে পারেন নাই। এবং এই অ্যাগ্রেভেশনকে কমানোর জন্য যে হাই সি পোটেন্সি লো সি পোটেন্সির মাঝখানে যেমন একটা জিনিস যে আমার অ্যাগ্রেভেশন কমাইতে হবে, এই অ্যাগ্রেভেশনকে কমানোর জন্যই 50 মিলিসিমেলের আবিষ্কার। এবং এই কেন অ্যাগ্রেভেশন কমাইতে হবে, কারণ রোগীর সাসেপ্টিবিলিটি কন্ট্রোলে থাকে না। কোনো মানুষ সেম মেডিসিনে ভায়োলেন্টলি আপনার অ্যাগ্রেভেট হয়, কারো কিছুই হয় না, রোগ সমস্যা সমাধান হয়ে যায়, রোগ কিউর হয়ে যায়। তো সাসেপ্টিবিলিটি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্স ক্যারি করে। সো আমরা কি বলবো, সাসেপ্টিবিলিটি হচ্ছে লো হ্যাঁ যখন ভাইটাল ফোর্স রিঅ্যাক্ট কম করে, ল্যাক্স রিঅ্যাকশন অফ দ্য সেকেন্ডারি অ্যাকশন অফ দ্য রেমেডি। যখন ওষুধের প্রাইমারি অ্যাকশন হচ্ছে তার ওষুধ ইদার অ্যাগ্রাভেট করবে অথবা কিছুই করবে না, সেকেন্ডারি অ্যাকশন হচ্ছে তার রোগ কিউরের দিকে যাবে, রোগীর কন্ডিশন ভালো হবে। আমরা বলি যে সাসেপ্টিবিলিটি হচ্ছে লো when the vital force lacks reacting to the secondary action of the remedy. Our susceptibility is high when the vital force shows a good, strong reaction and recovery comes quick. যখন রিকভারি স্লো হবে তখন বুঝতে হবে যে এই রোগীর সাসেপ্টিবিলিটি লো। যখন আমরা মনে করব যে এই রোগীর সাসেপ্টিবিলিটি গুড, এই রোগী সাস্টেইন করতে পারবে, সে সহ্য করতে পারবে, তখন মিডিয়াম থেকে হাই পোটেন্সি দিয়ে আমরা পার পেয়ে যাব। আর যাদের পুয়ার সাসেপ্টিবিলিটি, যারা দুর্বল, টর্পিড, ডাল, শরীরে কোনো শক্তি নাই, হ্যাঁ চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে, মাংস নাই শরীরে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই রোগীকে হাই পোটেন্সি দেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। আমরা লো পোটেন্সি থেকে শুরু করব অথবা এলএম থেকে শুরু করব, ওয়াটার ডোজে শুরু করব। এভাবে আমাদের রেমেডি, পোটেন্সি, রিপিটেশন, ডোজিং, এভাবে আমাদের রোগী বাই রোগী, কেস বাই কেসিসে আমাদের বুঝতে হবে, আমাদের সবার বুঝতে হবে, এটা আমি ইনক্লুডেড। যখন অনেক অ্যালোপ্যাথি ওষুধ ইউজ করা হয়, আগে যেটা বললাম, আমরা সাপ্রেশন অফ সিমটম দেখি। সাপ্রেশন অফ সিমটম দেখি। আমার একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কেস বলি, উনি প্রত্যেক মাসে একবার করে স্টেরয়েডের ইনজেকশন নিতেন। উনাকে যখন আমি ওষুধ দেওয়া শুরু করলাম, আমি প্রথম 1-1.5 মাস আমি কোনো মানে দিশকুলি পাই নাই যে আসলে হইতেছে কি। কনস্টিটিউশনাল মেডিসিনে ধরে না, উনাকে রেডিয়াম ব্রোমাইড দিলাম, উনার তারপরেও কিছু হলো না। হ্যাঁ, তারপরে যখন বুঝতে পারলাম যে এই তো অনেক ওষুধ খায়, অনেক ওষুধ খায়, রোগী হচ্ছে ক্যালকেরিয়া ফস, তা আমি ওই ক্যালকেরিয়া ফসই 12C উনাকে 2 মাস দিয়ে রাখলাম। 2 মাস দিয়ে রাখার পর আস্তে আস্তে দেখলাম যে তার ওই স্টেরয়েড ইনজেকশন নেওয়াটা কমে আসতেছে। কেসটা অনেক মাস চলতেছে, 6-7 মাস হয়ে গেছে, এখন তার স্টেরয়েড ইনজেকশন নেওয়া বন্ধ হয়েছে। তো এখন যেহেতু স্টেরয়েড ইনজেকশন নেওয়া বন্ধ হয়েছে, এখন আমি তার ট্রু সিমটম গুলি পাওয়া শুরু করব, তার কি হচ্ছে শরীরের ভিতরে। কারণ স্টেরয়েডে অনেক কিছু চাপা দিয়ে রাখে, মানুষ মোটা করে ফেলে, হ্যাঁ মানুষের সবসময় ভালো লাগে, ব্যথা নাই বেদনা নাই, কিন্তু ওইটা তো আমার ট্রু সিমটম না। তখন সিমটম সাপ্রেস হয়ে যায়। তখন সিমটম যখন সাপ্রেস হয়ে যায়, তখন সাসেপ্টিবিলিটিও সাপ্রেস হয়ে যায়।
তখন আমাদের লো পোটেন্সি রিপিটেশন করা ভালো। আচ্ছা, সময় বেশি নাই, আমরা শেষ করতে হবে, সো আমরা আগে যাই। মেথডস অফ অ্যাডমিনিস্টারিং রেমেডি, কিভাবে আমরা ওষুধে আমরা দিতে পারি। একটা হচ্ছে ড্রাই ডোজ, স্ট্রেট জিহ্বার নিচে দিয়ে দিলেন অথবা মুখের ভিতরে দিয়ে দিলেন। আরেকটা হচ্ছে ওয়াটার ডোজিং, রেমেডি মিক্সড ইন ওয়াটার। স্ট্রেট ওয়াটার ডোজ, ধরেন আপনি 3 বড়ি বেলেডোনা 1 কাপ পানিতে দিয়ে আপনি দিয়ে দিলেন, যে 1 চামচ করে 4 ঘন্টা পর পর খান, এটা হচ্ছে স্ট্রেট ওয়াটার ডোজ। আর একটা হচ্ছে স্প্লিট ডোজ, যে আজকে 1/3 খাবেন, কালকে 1/3 খাবেন, পরশুদিন 1/3 খাবেন, ওই 1 কাপ পানিরই, এটা হচ্ছে স্প্লিট ডোজ। আর প্লাসিং মেথড হচ্ছে আর একটু অ্যাডভান্সড, ওটা আমরা কিছুক্ষণের ভিতরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আর লাস্ট এটা হচ্ছে যে রুগী মুখে ওষুধ দেওয়া যায় না, রুগীকে কোথা দিয়েও ওষুধ দেওয়া যায় না, মুখে তো দেওয়াই যায় না ড্রাই ডোজ, পানিতেও খাওয়ানো যাচ্ছে না, হ্যাঁ দাঁত খিটে গেছে, মুখ বন্ধ, তখন আমরা স্কিনের উপরে ওষুধ ঘষে দিতে পারি। ওই পানিতে ওষুধ বানিয়েই ওই একটু পরিমাণ পানি নিয়ে তার হাতের তালুতে অথবা পায়ের তালুতে এভাবে ঘষে দিতে পারি। হোমিওপ্যাথি তো এনার্জি মেডিসিন, তার এনার্জি লেভেল তার অথবা ঠোঁটের মাথার ভিতরে, ঠোঁটের উপরে আমরা জাস্ট শুধু এনার্জিটাকে ট্রান্সফার করতেছি তার বডিতে। তো ওয়াটার ডোজ, টাইমড ওয়াটার ডোজ, যে 1-2টা প্যালেট মিক্স করে 4-5 আউন্স পানিতে সারাদিনে 3-4 বার 1 চামচ করে উইকে দেওয়া, এটা হচ্ছে একটা পদ্ধতি। সাধারণত যে আপনি টাইম করে দিতে পারেন, যে আপনি 1 চামচ সকালবেলা খাবেন, 1 চামচ দুপুরবেলা খাবেন, আরেক চামচ সন্ধ্যা হওয়ার সাথে সাথে খাবেন, আরেক চামচ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে খাবেন, এভাবে আমরা টাইম করে দিতে পারি। এবং অ্যাগ্রেভেশন হওয়ার পসিবিলিটি কম, যেহেতু ওষুধটা পানিতে মিশানো, এবং ওষুধটা তার মুখের সব জায়গায় লাগতেছে, জাস্ট জিহ্বার নিচেই শুধু লাগতেছে না, সব জায়গায় লাগতেছে, তার গালের ভিতরে লাগতেছে, দাঁতের গোড়ায় গোড়ায় লাগতেছে, একদম থ্রোট পর্যন্ত লাগতেছে, যতক্ষণ সে গিলে না ফেলে ততক্ষণ পর্যন্ত লাগতেছে। আমি সাধারণত যেটা করি, আমি বলি যে ওষুধটা নিয়ে আপনার কুলি করার মতো কিছুক্ষণ 20-30 সেকেন্ড একটু কুলি করার মতো মুখের ভিতরে চালাইতে পানিটাকে, তাহলে সব জায়গায় লাগে। হ্যাঁ, আরেকটা তো বললাম যে স্ট্রেট ওয়াটার ডোজ, যে 1-2টা প্যালেট 4-5 আউন্স পানিতে নিয়ে ডিজলভ করে সিপ দ্য সলিউশন থ্রু আউট দ্য ডে। এখন এটার ভিতরে এই গতকালকে আমরা যে আলোচনা করেছিলাম সাকাশন, এবং আমরা যেটা বলছিলাম যে ওষুধের পোটেন্সি একটু একটু করে বাড়াইতে হবে। কেন বলছিলেন যে একটা ওষুধ বারবার প্রয়োগ করলে ভাইটাল ফোর্স হয়ে যায়, সে ইউজ টু হয়ে যায়, সে মনে করে যে একবার তো 30C পাইছি, নেক্সট টাইমও 30C আসতেছে। আমাদের বডি কিন্তু এক্সপেক্ট করে, আমরা যেভাবে খাওয়া এক্সপেক্ট করি না, সকালবেলা নাস্তা খাই, দুপুরবেলা দুপুরের খাওয়া খাই, রাত্রেবেলা খাওয়া খাই না, আমাদের বডিও কিন্তু ওষুধ এক্সপেক্ট করে, সে চায়, সে যখন অসুস্থ থাকে সে চায়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার ইঞ্জিনিয়ারিং, এটা আমি আপনার বুঝার মতো ক্যাপাসিটি আমাদের তেমন একটা হয় নাই এখন পর্যন্ত। হিউম্যান ব্রেনের ভিতরে 200 বিলিয়নের উপরে নিউরনস আছে, আমরা কি পারছি 200 বিলিয়ন নিউরন এখন পর্যন্ত বুঝতে? আমরা পারি নাই। তো এটাও আমরা বুঝার আমাদের ক্যাপাসিটি হয় নাই। কেন বডি চায়? বডি চায় একটা অ্যাটিউনিয়েটেড পোটেন্সি। সো আপনি 30C পানিতে দিলেন, 10 বার এটাকে এইভাবে গুলাইলেন, দেয়া সকালে একবার খাইলেন, নেক্সট টাইম যখন খাবেন ওই 30Cটাকে আবার আপনি 10টা চামচ দিয়ে 10 বার গুলাবেন, ওটার পোটেন্সিটা একটু হলেও বাড়বে, একটু হলেও বাড়বে। আবার দুপুর বিকালবেলা খাবো, আবার ওইটাকে 10 বার এইভাবে গুলাবো,
আবার রাত্রে খাবো, আবার 10 বার ওইভাবে গুলাবো। ওষুধের গ্র্যাজুয়াল পোটেন্সি বাড়াইলে বডির অ্যাকসেপ্টেন্স রেটটা বেশি হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে স্ট্রেট ওয়াটার ডোজ। এখন আমরা প্লাসিং মেথড নিয়ে কথা বলবো। এখন প্লাসিং মেথডটা হচ্ছে নাম্বার 1, এটা যারা খুব অসুস্থ মানুষ, নাম্বার 1 তাদের জন্য, যাদের ভাইটাল ফোর্স একদম লো, তাদের জন্য অ্যাগ্রেভেশন তো দেওয়া যাবেই না, বরঞ্চ তাদেরকে কত তাড়াতাড়ি অ্যাগ্রেভেশন ছাড়া আরাম দেওয়া যাবে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। প্রথমটা যেটা লেখা আছে এখানে সেটা হচ্ছে ডক্টর রামাকৃষ্ণনের বইটা এখানেই ছিল, ডক্টর রামাকৃষ্ণনের আপনার ক্যান্সার এবং হোমিওপ্যাথির ওই বই, এটা এই বইটা এখান থেকে নেওয়া। এখন উনি ইংল্যান্ডে প্র্যাকটিস করতেন, ওনার প্র্যাকটিসের মেইন ইয়েটা হচ্ছে প্লাসিং মেথড। এখন উনি এইভাবে করতেন, আমি যেভাবে লিখছি এখানে এক্স্যাক্টলি উনি এইভাবে করতেন। উনি 3 প্যালেট 2 থেকে 3 প্যালেটকে 11 টিস্পুন পানিতে মিশাইতেন, রোগীকে বলতেন 11 টিস্পুন পানিতে মিশাবা, একটা কাপের ভিতরে 11 চামচ পানি নাও, 11 চামচ পানি নিয়ে ওইখানে 2 থেকে 3 প্যালেট দাও, ওটা গলে যাবে, গলে যাওয়ার পর 1 টিস্পুন 15 মিনিট পর পর নিবা, টোটাল অফ 10 টিস্পুন, 1 চামচ করে 15 মিনিট, প্রত্যেক 15 মিনিটে 10 চামচ পানি খাবা। প্রত্যেকবার খাওয়ার আগে পানিটাকে একটু নাড়া দিয়ে নিবা চামচ দিয়ে। এটা করার পরে 1 চামচ পানি বাকি থাকে ওই কাপের ভিতরে, ওই 1 চামচ পানি রেখে দিবা। রেখে দেওয়ার পরে পরের দিন ওইটার সাথে আবার 10 চামচ পানি মিক্স করে আবার ওইভাবে রিপিট করবা। তো এটাতে হয় কি, সবচেয়ে কম মাইনিউট ডোজে, মিনিমাল ডোজে রোগীর শরীরে ওষুধ যায় অ্যাগ্রেভেশন ছাড়া। এগুলি উনি সাধারণত ক্যান্সারের চিকিৎসা করতেন, তো উনি ক্যান্সার পেশেন্টদেরকে এভাবে দিতেন। আচ্ছা, হোমিওপ্যাথি হেলথ সেন্টার, বম্বের হোমিওপ্যাথি হেলথ সেন্টার, উনাদের প্লাসিং মেথডটা হচ্ছে dissolve 1 pellet in 8 ounce of pure water। 8 আউন্স পানিতে 1 প্যালেট ওষুধ ফালায় ওইখানে 27 ড্রপ অ্যালকোহল দাও। অ্যালকোহল দেওয়ার পরে পানিটাকে ঝাঁকাও এবং 5 থেকে 10 মিনিটের ভিতরে 5 থেকে 10 বার। পেশেন্টের সেন্সিটিভিটি, পেশেন্ট যদি প্রচন্ড সেন্সিটিভ থাকে তাহলে 5 বার ঝাঁকাও, পেশেন্ট যদি তেমন সেন্সিটিভ না থাকে তাকে 10 বার ঝাঁকাও, কোনো সমস্যা নাই। 1 টিস্পুন, এটা হচ্ছে আপনার স্টক সলিউশন। তারপরে ওইখান থেকে ওই স্টক সলিউশন থেকে 1 চামচ নিয়ে আরেকটা কাপ নিয়ে ওই কাপের সাথে মিক্স করো। এভাবে কাপ নাম্বার 2, কাপ নাম্বার 3, কাপ নাম্বার 4 এ যাওয়ার পরে ওইখান থেকে কাপ নাম্বার 4 অথবা কাপ নাম্বার 5 থেকে 1 টিস্পুন রোগীকে দেওয়া হয়। তো এখানে প্লাসিং মেথডটা হচ্ছে, রামাকৃষ্ণনের প্লাসিং মেথডটা হচ্ছে যে 11 চামচ পর্যন্ত যাও, ওইখান থেকে 10 চামচ নাও, 1 চামচ আগামী দিনের জন্য রেখে দাও। আর হোমিওপ্যাথি হেলথ সেন্টার বম্বেতে যেটা মানে প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে যে 4 কাপ, প্রথম কাপ বানাও, ওই কাপ থেকে 1 চামচ দিয়ে সেকেন্ড কাপে দাও, সেকেন্ড কাপ বানাও, ওই সেকেন্ড কাপ থেকে 1 চামচ নিয়ে থার্ড কাপে দাও, তারপরে ফোর্থ কাপে দাও, 5 নম্বর কাপ থেকে রোগীকে দাও। তো যে কোনো একটা মেথডই ভালো, কোনোটাই খারাপ না। এবং এর থেকে যদি ডক্টর ফারুক মাস্টার স্যারের সাথে যখন আমার কথা হয়েছিল এই ব্যাপারে, উনি বলছেন যে আমি 15 কাপ পর্যন্ত গেছি, 15 কাপ পর্যন্ত গিয়ে 16 কাপের থেকে রোগী 1 চামচ করে ওষুধ খাওয়াইছে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে রোগীর সাসেপ্টিবিলিটি এবং কতটুকু সেন্সিটিভ। সুপার সেন্সিটিভ যারা
তাদের জন্য এই মেথড ভালো কাজ করে। আমরা জানি যে রোগীর ওষুধ ঠিক আছে, কিন্তু রোগীকে ক্রুড ডোজে 30C 200C দেওয়ার সাথে সাথে রোগীর অ্যাগ্রেভেশন হয়, তখন এই পানিতে ইউজ করা ওষুধটা ভালো। তাহলে অ্যাগ্রাভেশনের জন্য চিন্তা করতে কম হয় এবং রোগীও ভালো থাকে। এটা হচ্ছে ওনাদের 5 কাপ মেথড। আমি এখানে লিখে দিছি। এটা ডক্টর হেনিম্যানের মেথড। মেথডটা এরকম যে 5টা কাপের ভিতরে সমান পরিমাণ পানি নিতে হবে, সেটা আধা কাপ হোক 1 কাপ হোক কোনো সমস্যা নাই। প্রথম কাপটার ভিতরে একটা প্যালেট একটা বড়ি দিয়ে প্রথম কাপটা শুরু করতে হবে। বড়িটা গলে যাওয়ার পরে প্রথম কাপের ওই পানিটাকে 10 বার নাড়াচাড়া করতে হবে, স্টিয়ার করতে হবে। হ্যাঁ, তারপরে চামিচটাকে উঠে নিয়ে সেকেন্ড কাপে ওই চামিচটাকেই সেকেন্ড কাপে লাগাই দিয়ে ওইটাকে 10 বার নাড়তে হবে। তারপরে ওই চামিচটাকে আবার উঠে নিয়ে থার্ড কাপে দিয়ে এভাবে 5 পর্যন্ত যায়। হ্যাঁ, 5 নম্বর কাপ থেকে রুগীকে দিতে হবে, আর বাকি 4 কাপে যে পানি আছে ওটাকে ফালাই দিতে হবে। ঠিক আছে? তারপর ওই 5 নম্বর কাপটা থেকে রুগীকে ওষুধ দিতে হবে। ওই রুগীর যখন ওষুধের ডোজ শেষ হয়ে যাবে, একবার হোক 2 বার হোক 3 বার হোক, ওটাকে রেফ্রিজারেশনে রেখে দিলে, ফ্রিজের মধ্যে উঠে রেখে দেন, পরের দিন আবার ওইখান থেকে ইউজ করা যাবে। তো ওয়াটার ডোজিং বেনিফিটটা কি? এত কষ্ট কেন করব আমরা? ড্রাই ডোজের থেকে অনেক বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে, অনেক ফাস্ট কাজ করে ওষুধ, অনেক কুইক কাজ করে, রোগীর অ্যাগ্রেভেশন কম হয়। হ্যাঁ, রেমেডি মিক্সচারটা পানিতে, it touches everywhere in the nervous system, in the mouth. হ্যাঁ, মেডিসিনাল অ্যাগ্রেভেশন কমায় ফেলে, ভাইটাল ফোর্সকে আস্তে আস্তে ধাক্কা দেওয়া হয়। আপনার একটা 12 ভোল্টের ব্যাটারি শক অথবা 21 ভোল্টের ব্যাটারি শক থেকে তো 220 ভোল্টের ইলেকট্রিক্যাল শক অনেক কষ্ট, তাই না? আমরা ওইভাবে চিন্তা করব যে আমাদেরকে যদি একটা ওই ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন করে যে অ্যাকুপাংচারে, যে মনে হয় কি ওই 12 ভোল্টের এখানে যদি লাগানো হয়, মনে হয় কি যে পিঁপড়া কামড়াচ্ছে, আস্তে 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 করে পির 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 করে পিঁপড়া কামড়াচ্ছে। কিন্তু এটা যদি 220 ভোল্ট হইতো তাহলে কিন্তু রোগী শেষ। জিনিসটা এরকম যে হাই পোটেন্সির ধাক্কাটা ভাইটাল ফোর্সের উপরে যাতে কম আসে, মেডিসিনাল অ্যাগ্রেভেশন রিডিউস করার জন্য। হ্যাঁ, যাতে হাই পোটেন্সির ধাক্কাটা ভাইটাল ফোর্সের উপরে কম আসে, এই কারণেই ওয়াটার ডোজ অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আর ওই যে আমরা নাড়তেছি পানি দিয়ে, আমরা পোটেন্সি চেঞ্জ করতেছি খুব অল্প 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 করে, খুব অল্প অল্প করে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেম পোটেন্সি বারবার রিপিট করলে ভাইটাল ফোর্স এটা কাইন্ড অফ এটা তার ইউজ টু হয়ে যায়। এটা সে মনে করে আচ্ছা ঠিক আছে বারবার আসছে তো কি হইছে। কিন্তু আমরা যদি সেম পোটেন্সিটাকে একটু একটু করে নেড়ে দেই, তাহলে হোমিওপ্যাথি তো ইলেকট্রিক্যাল মেডিসিন, তার ভাইটাল ফোর্স, আমাদের ইমিউন সিস্টেম তখন খবর পায় যে নতুন আরেকটা পোটেন্সি আসছে। রেমেডি ডোজ ভিয়া স্কিন অর স্নিফিং, যে নাক দিয়ে রেমেডি শুঙ্গায় দেওয়া যায়, অথবা স্কিনের উপরে ঠোঁটের সামনে এখানে, অথবা হাতের তালুতে অথবা পায়ের তালুতে, এটাও করা যেতে পারে। যখন ওরাল ডোজ আমরা দিতে পারি না, পেশেন্ট আনকনসিয়াস, খুবই খুবই নাজুক অবস্থা, মুখ দিয়ে পানি ওষুধ খাওয়ার মতো তার শক্তি নাই, সামর্থ্য নাই, মুখ খোলা যাচ্ছে না, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 চামচ ওষুধ পানিতে ওইভাবে আমরা তৈরি করে তার পায়ের নিচে অথবা হাতের তালুতে আমরা একটা গ্লাভস পরে আমরা ঘুষে দিতে পারি।
ওটাকে ফালায় রাখতে হবে, এটা নিজে নিজে যখন শুকিয়ে যাবে তখন শুকিয়ে যাবে, এটাও সম্ভব। হ্যাঁ, এখন সাজেস্টেড মেথড ডক্টর ডিবিয়া চাবরার, এটা আমি ইন্টারনেট থেকে নিয়ে আপনাদের জন্য এখানে প্রেজেন্ট করছি। 30C আমরা কখন কনসিডার করব? যখন রোগী কনসিয়াস, তার জ্ঞান আছে, যখন তার রেপার্টরিতে তার রুব্রিকগুলি খুব ডিরেক্ট রুব্রিক, তার সিমটমের উপর বেসিস করা, তার ফিলিং খুব স্পেসিফিক, তার আপনার তার ড্রিমগুলি, তার স্বপ্নগুলি তার জীবনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তখন আমরা 30C ইউজ করতে পারি। এই সমস্ত ক্ষেত্রে 200Cও ইউজ করা যায়, আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স, 200Cও ইউজ করা যায়। 30C এই সমস্ত কেসে 30C এবং 200C তফাৎ তেমন একটা না। তারপরে 200C হচ্ছে যে সে, এই রোগীও কনসিয়াস, সে তার ফিলিং কন্টিনিউয়াসলি বুঝে, হ্যাঁ, এবং সে বুঝতে পারে যে কোন কোন জায়গায় গেলে কোন কোন জায়গায় থাকলে তার ভালো হয় খারাপ হয়। হ্যাঁ, তার এগুলি সব তার পার্সোনালিটি এবং কনসিয়াসনেস লেভেলের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা 1M তখন চিন্তা করব যখন রোগীর স্পেসিফিক ফিলিং, তার সে যখন ডিনায়ালে থাকে, তার যখন ডিলুশন হয় মাইল্ড লেভেলের, তার হ্যালুসিনেশন হয়, সে যখন বুঝতে পারে না বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, সে বুঝতেই চায় না। সে যখন ডিনায়ালে থাকে, নো আমি এটা করতেই পারি না, এটা সম্ভবই না আমাদের, কিন্তু সে করে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যখন কোনো অ্যাকিউট ব্রেকডাউন হয়, হ্যাঁ, ইগনিশিয়ার মতো অ্যাকিউট ব্রেকডাউন হয়, ন্যাট্রামিউরের মতো অ্যাকিউট ব্রেকডাউন হয়, তখন আমরা 1M চিন্তা করতে পারি। হ্যাঁ, আর 10M হচ্ছে উনি যেভাবে ইউজ করতেন, সেটা হচ্ছে তার ফিলিং কমপ্লিট ইন্টেন্স রিয়াকশন, তার রাগ, গোসা, তার প্যাশন, হ্যাঁ, এই সমস্ত জিনিস, তার ফিলিংটা ভোতা হয়ে গেছে। সে তার নিজের ফিলিং, রোগীর নিজের ফিলিং সে নিজে এক্স্যাক্টলি আপনার সামনে তুলে ধরতে পারে না, সে তোতলাইতে থাকে। তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে, হ্যাঁ এটা হয়েছিল, বুঝতে পারছি, মনে হয় হয়েছিল, মনে হয়, আমার মনে হয় হয়েছিল, মানে তার, সে যে নিজে কোথায় আছে সে নিজেই তখন বুঝতে পারে না। হ্যাঁ, তার ড্রিমস, তার স্বপ্ন বাস্তবের সাথে তেমন একটা মিল নাই। তো এই ধরনের রোগীর জন্য মেন্টাল কেস, তখন আমরা 10M চিন্তা করতে পারি। উনি এইভাবে প্রেসক্রিপশন করতেন। ওকে, আর 50M হচ্ছে যে তারা দুনিয়ার থেকে বাইরে, ডিপ ইনডিফারেন্স, তাদের কোনো ফিলিং নাই, কোনো রিয়াকশন নাই, এবং দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশনই নাই। এই ধরনের রোগীদের ক্ষেত্রে উনি 50M চিন্তা করতেন। হ্যাঁ, সিএম পোটেন্সি চিন্তা করতেন যে রোগীর মেন্টাল স্ট্যাটাস ইনস্যানিটির পর্যায়ে পৌঁছে যায়, এত বেশি এক্সট্রিম সিচুয়েশন, তার জীবনের এত বেশি শক, সে নিজেই জানে না সে কোথায় আছে। ধরেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, ওই যে আমরা বললাম একটু আগে, ওই ধরনের একটা এক্সাম্পল, ওই ধরনের একটা উদাহরণ। তো এটা হচ্ছে, আমি এটা একটা সামারি, এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি, জানি না কতটুকু কারেক্ট, এটা আমার ছোট একটা প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স আর কি। 6C, আমাদের এখানে 6C 12C পাওয়া যায়, অনেক ওষুধ হয়তো আপনাদের ওখানে পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে 30C। যখন কোনো ডেফিনিট ডায়াগনোসিস থাকবে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, 30C যখন কেসের ভিতরে ফ্যাক্ট অনেক বেশি থাকবে, ক্লিয়ার ফিজিক্যাল সিমটম থাকবে, ক্লিয়ার মেন্টাল সিমটম থাকবে, হ্যাঁ, ডিজিজ কন্ডিশন
বিগিনিং স্টেজের দিকে, ফাংশনাল ডিজিজ মাত্র শুরু হয়েছে, ডায়াবেটিস ধরেন ফর এক্সাম্পল, ডায়াবেটিস মাত্র শুরু হয়েছে, পেশেন্ট দুর্বল, ভাইটাল ফোর্স লো, ওই ধরনের কেসের জন্য 30C চিন্তা করা যায়। 200C ডিফাইন্ড ফিজিক্যাল এন্ড ইমোশনাল স্টেট। 200C এমন একটা স্টেবল পোটেন্সি যেটা ফিজিক্যালকেও ইনফ্লুয়েন্স করতে পারে এবং একসাথে মেন্টালকেও ইনফ্লুয়েন্স করতে পারে। 200C হচ্ছে বিউটিফুল একটা পোটেন্সি, মেন্টাল এবং ফিজিক্যালকে দোনোটাকে সে একসাথে খুব ভালো কাভারেজ দিতে পারে। 1M হচ্ছে যখন রোগী ডিলিউশনাল স্টেটে যায়, যখন রেপার্টরিতে রুব্রিক, যখন ডিলিউশনাল রুব্রিক বেশি আসবে তখন আমাদের 1M চিন্তা করা উচিত। হ্যাঁ, আর 10M হচ্ছে যখন রোগীর ভিতরে অ্যাবস্ট্রাক্টনেস চলে আসে, যেটা হচ্ছে যে দুনিয়া কি, রিয়েলিটি কি, আর তার জীবন কি, সে তখন এই দুইটার ভিতরে ভাগ করতে পারে না, তখন 10M পোটেন্সি হয়তো ওয়েল ইন্ডিকেটেড। এই মেথডটা রাজন শঙ্করনের, ডাক্তার রাজন শঙ্করনের মেথডের সাথে এটার মিল হচ্ছে যে সেন্সেশন মেথড, ডাক্তার রাজন শঙ্করনের যে মেথড সেন্সেশন মেথড, সেন্সেশন লেভেলে উনি সাধারণত 10M প্রেসক্রিপশন দেন। ওকে, তো এই হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। অনেক সময় নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে। আমি এখন এভাবে শেষ করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারেন।